দু চাপা দে। না, ভাঙ করেছে, রুটি চাইছে। ভেবে দেখুন তো, এক ক্ষুধার্ত শিশুর হাত, যা শুধু এক টুকরো রুটির জন্য প্রসারিত হয়েছিল, তা যদি একজন বিশাল বিত্তবান মানুষের জীবনের সবচেয়ে বড় মোড় হয়ে দাঁড়ায়, তবে কেমন হবে? উত্তরপ্রদেশের বুলন্দ শহর নয়, বরং বিহারের পটনা শহরের বুকে জন্ম নেয়া এই গল্পে এক ৮ বছরের শিশু তার ছোট বোনের জন্য এক প্যাকেট ব্রেড পাকোড়ার দিকে তাকিয়েছিল। অন্যদিকে গাড়ির কাঁচ নামিয়ে সেই শিশুর সামনে এসে দাঁড়ালেন একজন প্রভাবশালী ব্যবসায়ী, আর্জন সান্যাল। আর্জন যখন সাধারণ খাবারের স্টলে গাড়ি থামিয়ে রুটি চাইলেন, তখন সেই ছোট্ট ছেলেটি এমন এক কথা বলল, যা শুনে কোটিপতি মানুষটির পায়ের নিচের মাটি সরে গেল। মানুষ হিসেবে আর্জনের বিবেক প্রশ্নবিদ্ধ হল এবং তিনি এমন এক পরিস্থিতির সম্মুখীন হলেন যার পরিণতি কেউ কল্পনাও করেনি। সেই ছোট্ট ক্ষুধা কিভাবে একটি পুরো জীবন বদলে দিল। আসুন, পটনা শহরের সেই গলি, সেই চায়ের দোকান এবং সেই মানুষের কথা জেনে নিই, যিনি শুধু একটি ক্ষুধার্ত পেট নয়, বরং একটি ভাঙা পরিবারকে নতুন করে বাঁচতে শিখিয়েছিলেন। এই হৃদয়স্পর্শী সত্য ঘটনাটি প্রতিটি মানুষকে নাড়া দেবে, যেখানে মানবতা নিজেকে খুঁজে পেয়েছিল এক টুকরো রুটির জন্য। বন্ধুরা, এই সত্য ঘটনাটি বিহারের পটনার, যেখানে ভোরবেলা শহরের এক কোণে একটি পুরনো চা এবং আলুর চপের দোকানে ৮ বছরের একটি ছেলে বসেছিল। তার নাম ছিল চেতন। জামাকাপড়ে হালকা ধুলো ছিল, মুখে ছিল নিষ্পাপ ভাব এবং চোখে এমন কিছু রহস্য ছিল যা কেউ বুঝতে পারছিল না। দোকানদার আপাতত কোথাও বাইরে গিয়েছিলেন, তাই চেতন একা বসেছিল। ঠিক তখনই একটি কালো গাড়ি থেকে নামলেন একজন সাধারণ কিন্তু অত্যন্ত ভদ্র ও মার্জিত যুবক। নাম ছিল আর্জন সান্যাল, বয়স প্রায় ২৬ বছর। তার পোশাক দেখে কোনো বড় অফিসার বা ব্যবসায়ী মনে হচ্ছিল, কিন্তু মুখে কোনো দাম্ভিকতা নয়, বরং একটি আপনত্ব আর শান্তি ঝিলিক দিচ্ছিল। তিনি প্রায়ই ছোট স্টল থেকে খাবার খেতে পছন্দ করতেন, কারণ তার মনে হতো যখন আমরা ছোট দোকানদারদের কাছ থেকে কিছু কিনি, তখন শুধু খাবার নয়, কারো আশা আকাঙ্ক্ষাও বাঁচাই। আর্জন এদিক ওদিক তাকিয়ে জিজ্ঞাসা করলেন, ভাই সাহেব আছেন? চেতন সামান্য ইতস্তত করে বলল, আঙ্কেল, উনি কিছু জিনিস আনতে গেছেন, আপনি চাইলে অপেক্ষা করতে পারেন। আর্জন হাসলেন এবং বললেন, অবশ্যই বাবা, কিন্তু আমার খুব খিদে পেয়েছে, আলুর চপ পাওয়া যেতে পারে কি? চেতন কিছু বলল না, শুধু চুপচাপ তার দিকে তাকালো এবং কয়েক মুহূর্ত থেমে মৃদুস্বরে বলল, সাহেব, আপনি এই আলুর চপ খাবেন না, এগুলি আপনার জন্য নয়। আর্জন কিছুক্ষণ চমকে গেলেন, অবাক হয়ে তার দিকে তাকাতে লাগলেন। কেন বাবা, এগুলিতে কিছু গোলমাল আছে নাকি? চেতন আবার কিছু বলল না। আর্জন তার পাশে মাটিতেই বসে পড়লেন এবং খুব নরম সুরে বললেন, বাবা, কি হয়েছে? এই চপগুলিতে কিছু সমস্যা আছে? আমাকে সত্যি সত্যি বলো। চেতন বড়ই নিষ্পাপভাবে নিজের ভেজা চোখ দুটি আর্জনের চোখে রেখে বলল, না সাহেব, খারাপ নয়, কিন্তু আপনি যদি খেয়ে নেন, তাহলে আজ আমি আর আমার ছোট বোন নীলা হয়তো ক্ষুধার্তই ঘুমাব। এই কথা শুনে আর্জন যেন স্তব্ধ হয়ে গেলেন, হৃদয় সঙ্গে সঙ্গে কেঁপে উঠল। বাবা, তুমি কে? এই দোকানটি কি তোমার বাবার? চেতন কিছুক্ষণ চুপ রইল, তারপর একটি গভীর শ্বাস নিয়ে বলল, না আঙ্কেল, এই দোকানটি গোপাল আঙ্কেলের। উনি আমাদের প্রতিদিন সন্ধ্যায় যা বেঁচে থাকে তা খেতে দেন। আমার বাবা এখন আর কোথাও কাজ করেন না। মায়ের ক্যান্সার ছিল, তিনি 1 বছর আগে চলে গেছেন। মা চলে যাওয়ার পর বাবা অনেক বদলে গেছেন। এখন বেশিরভাগ সময় মদ খান এবং অনেক দিন বাড়িই ফেরেন না। আমি আর আমার বোন নীলা এভাবেই দিন কাটাচ্ছি, স্কুলও ছাড়তে হয়েছে, কিন্তু কি করব, ওর খুব খিদে পায়, ছোট তো। এতটা বলতে বলতে চেতনের গলা ধরে এলো এবং তার চোখ সম্পূর্ণ ভিজে গেল। আর্জনের চোখও এখন সজল হয়ে গিয়েছিল।
তিনি পকেট থেকে রুমাল বের করে চোখ মুছতে মুছতে বললেন, বাবা, সবার আগে এই আলুর চপ তুমি খাও, আর তোমার বোনেরও খাওয়া উচিত। দোকানদার এলে আমি দাম দিয়ে দেব। চেতন মানা করতে থাকল, না সাহেব, আঙ্কেল তো এমনিতেই আমাদের দেন, আপনি কেন খরচ করবেন? কিন্তু আর্জন জেদ ধরে রইলেন, বাবা, ভগবান আমাকে এই দিনের জন্যই একটু বেশি দিয়েছেন, যাতে আমি এমন বাচ্চাদের জন্য কিছু করতে পারি। ইতিমধ্যে সেই মেয়েটি অর্থাৎ তার বোন নীলাও এসে গেল। ছোট, রোগা, পায়ে ভাঙা চপ্পল, গলায় একটি পুরনো মালা। নীলাকে দেখে চেতন হাসল এবং তাকে আলুর চপ দিল, যেন সে কোনো গুপ্তধন পেয়ে গেছে। কিছুক্ষণ পর গোপাল আঙ্কেলও এলেন এবং সমস্ত ঘটনা বুঝতে পেরে যখন তিনি আর্জনের উদ্দেশ্য এবং বাচ্চাদের অবস্থার কথা জানতে পারলেন, তখনও তিনি কিছুক্ষণ শান্তভাবে দাঁড়িয়ে রইলেন। তিনি বললেন, সাহেব, আমার কাছে যতদিন আলুর চপ থাকবে এই বাচ্চারা ক্ষুধার্ত থাকবে না, কিন্তু হ্যাঁ, আপনার মতো সাহায্য কেউ করতে পারে না। আর্জন নিজের মানিব্যাগ থেকে 2000 টাকা বের করে দোকানে রাখলেন এবং বললেন, এটা শুধু বাচ্চাদের খাবারের জন্য নয়, তাদের সকলের জন্য যারা ক্ষুধার্ত পেটে ঘুমিয়ে পড়ে কিন্তু কিছু বলে না। এই কথা শুনে সেখানে দাঁড়িয়ে থাকা আরও 2-3 জন লোকও আবেগপ্রবণ হয়ে পড়লেন এবং তারপর এমন কিছু ঘটল যা এই বাচ্চাদের জীবন চিরতরে বদলে দিতে যাচ্ছিল। আর্জনের হৃদয় এখন অস্থির হয়ে উঠেছিল। সেই ছেলেটির নিষ্পাপতা, তার ক্ষুধা, তার চোখের নীরবতা, সব কিছু তাকে ভিতর থেকে নাড়িয়ে দিয়েছিল। তিনি গোপালজিকে মৃদুস্বরে বললেন, আপনি কি আমাকে এই বাচ্চাদের বাড়িতে নিয়ে যেতে পারেন? গোপাল কিছুটা অবাক হলেন, বললেন, সাহেব, বাড়ি তো শুধু নামেই, কিন্তু আপনি চলুন, আমি দেখিয়ে দিচ্ছি। 3 জন, আর্জন, গোপাল এবং 2 শিশু ধীরে ধীরে সেই সরু গলিটার দিকে এগিয়ে গেলেন যেখানে বাচ্চারা থাকত। রাস্তার দুপাশে ছিল ঝুপড়ি, টিনের চাল, পুরনো চটের বস্তা আর মাটির দেওয়াল, আর তারই মাঝে একটি ভাঙা ঝুপড়ির সামনে বাচ্চারা থামল। আর্জন যখন সেই ঝুপড়ির ভেতরে উকি দিলেন, তখন তার পা যেন থেমে গেল। না কোনো বিছানা, না ভালো চাদর, না বিদ্যুৎ, না পাখা, শুধু একটি মাটির চুলা আর দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে রাখা 2টি খালি স্টিলের থালা। আর্জনের মনে হল যেন কেউ তার কলিজা নিংড়ে দিয়েছে। তিনি এক মুহূর্তের জন্য ভেতরে গেলেন, হাত দিয়ে ছুঁয়ে দেখলেন। মাটিতে পড়ে থাকা একটি চটের বস্তাই বাচ্চাদের বিছানা, আর কিছু ভাঙা বই এক কোণে গুটিয়ে রাখা ছিল। তিনি মনে মনে বললেন, যদি আজ আমি চুপ থাকি তবে আমার মানুষ হওয়াটা অসম্পূর্ণ থেকে যাবে। ঠিক তখনই পাশের ঝুপড়ি থেকে একজন বৃদ্ধা যশোদা দিদি বেরিয়ে এলেন, কুঁজো কোমর, সাদা চুল এবং চোখে মমতার সমুদ্র। বললেন, বাবা, তুমি কি এদের জন্য এসেছ? আমি জানি এই বাচ্চাদের কি অবস্থা। এদের মা আমার বোন মতো ছিল। যতদিন বেঁচে ছিল সব ঠিক ছিল, কিন্তু যখন থেকে ওপরওয়ালা তাকে নিয়ে গেছেন, এই বাচ্চারা যেন অনাথ হয়ে গেছে। এদের বাবা এখন মদে ডুবে গেছে, অনেক সময় রাতভর আসেই না। আর্জন সেই বৃদ্ধার হাত ধরে বললেন, যশোদা দিদি, আপনি কি এই বাচ্চাদের দেখাশোনা করতে পারবেন? আমি আপনাকে সব প্রয়োজনীয় সাহায্য করব, শুধু এইটুকু ভরসা দিন যে এই বাচ্চারা আর ক্ষুধার্ত ঘুমাবে না। যশোদা দিদির চোখ থেকে জল পড়তে লাগল এবং কাঁপানো গলায় বললেন, বাবা, বাচ্চাদের লালন পালন করার জন্য সম্পর্ক নয়, মমতা দরকার হয়, আর তা আমার কাছে আছে। আমি এই বাচ্চাদের নিজের নাতি নাতনির মতো দেখব। আর্জন পকেট থেকে 7000 টাকা বের করে যশোদা দিদিকে দিলেন। যশোদা দিদি, এটা কিছু প্রাথমিক সাহায্য। স্কুলের ফিস, জামা কাপড়, খাবার সব কিছু আমি দেখব। প্রতি সপ্তাহে এসে দেখা করব এবং এদের ভবিষ্যৎ আমি বদলে দেবই। যশোদা দিদির চোখ ছিল জল ভরা, কিন্তু এখন সেগুলিতে আশার আলো ছিল। আর্জন সেদিনই একটি লোকাল স্কুলে গিয়ে এই বাচ্চাদের ভর্তি করালেন। কিছু জামা কাপড়, একটি টেবিল, একটি পাখা এবং একটি সোলার লাইটের ব্যবস্থা করলেন এবং যাওয়ার সময় তিনি 2 সন্তানের মাথায় হাত রেখে বললেন, তোমাদের দুজনকে এখন আর কারো ভয় পাওয়ার দরকার নেই। তোমাদের ক্ষুধা, তোমাদের পড়াশোনা এবং তোমাদের ভবিষ্যৎ এখন আমার দায়িত্ব। বাচ্চারা তাকে চলে যেতে দেখছিল এবং নীলা ফিসফিস করে বলল, ভাইয়া, দেবদূতেরা কেমন হয়? চেতন উত্তর দিল, হয়তো এমনই হয়।
এবং সেখানেই দাঁড়িয়ে সেই সরু গলির সেই কোণে একটি নতুন সকালের জন্ম হল, সূর্য ছাড়াই কিন্তু সম্পূর্ণ আলোয়। 3 দিন কেটে গেছে। চেতন এবং নীলা এখন যশোদা দিদির সাথে থাকছে। সকালে স্কুল যায়, সন্ধ্যায় পড়াশোনা করে, এবং এখন তাদের মুখে সেই নিষ্পাপ হাসিটি ফিরে এসেছে যা অনেক আগেই হারিয়ে গিয়েছিল। ঘরে এখন আলো ছিল, শুধু বিদ্যুতের আলো নয়, বরং আশার আলো, ভালোবাসার আলো এবং একটি নতুন জীবনের সূচনার আলো। এবং তারপর একদিন সন্ধ্যায় ঝুপড়ির বাইরে কারো ডগমগে পায়ের শব্দ শোনা গেল। যশোদা দিদি দরজা খুললেন। সামনে সেই ছিল চেতন ও নীলার বাবা বিক্রম। মুখে ক্লান্তি, জামাকাপড়ে ধুলো, চোখে জড়তা এবং মাথা নিচু। বিক্রম নেশাগ্রস্ত ছিল না, কিন্তু সে নেশার প্রভাবে ভেঙে পড়া একজন মানুষ অবশ্যই ছিল। সে ধীরে ধীরে জিজ্ঞাসা করল, বাচ্চারা কোথায়? নীলা দরজার পিছন থেকে বেরিয়ে এলো এবং প্রথমবারের মতো তার ঠোঁটে ভয়ের বদলে এক ধরনের স্বস্তি ছিল। বিক্রম ঝুপড়ির ভেতরে উঁকি দিল এবং যা দেখল তা তার চোখে বিশ্বাস হল না। ঘরে সোলা লাইট জ্বলছিল, টেবিলে বই রাখা ছিল, বাচ্চাদের কাছে নতুন ব্যাগ ছিল এবং যশোদা দিদি তাদের পড়াচ্ছেন। তার চোখ ভরে এলো, তার গাল বেয়ে জল পড়তে লাগল এবং সে সেখানেই মাটিতে বসে পড়ল। এসব কিভাবে হলো? যশোদা দিদি ধীরে ধীরে বললেন, একজন দেবদূত এসেছিলেন বাবা। তোমার বাচ্চাদের ভগবান কোনো নেকদিল মানুষের সাথে মিলিয়ে দিয়েছেন। বিক্রম কিছু বলল না, শুধু চোখ বন্ধ করল। তারপর কাঁপানো গলায় বলল, আমি খুব বড় ভুল করেছি যশোদা দিদি। স্ত্রীর চলে যাওয়ার দুঃখ তো ছিল, কিন্তু আমি বাচ্চাদের থেকেও মুখ ফিরিয়ে নিলাম। মদে সব কিছু ডুবিয়ে দিলাম। এখনও কি কিছু বাকি আছে শুধরে নেওয়ার? যশোদা দিদি তার কাঁধে হাত রাখলেন এবং বললেন, যতটুকু জীবন বাকি আছে সেটুকুই যথেষ্ট। যদি তুমি চাও তাহলে আবার বাবা হতে পারো, সত্যিকারের বাবা। বিক্রম সেই মুহূর্তেই প্রতিজ্ঞা করল যে আজ থেকে সে মদ ছুঁয়েও দেখবে না। সে মজুরি করবে, সৎভাবে রোজগার করবে এবং বাচ্চাদের নিজেই সামলাবে। পরের দিনই ভোরে সে কাছের একটি নির্মাণ স্থলে কাজ খুঁজতে বেরিয়ে পড়ল। কাজ কম ছিল, মজুরিও সামান্য ছিল, কিন্তু মেহনত ছিল খাঁটি। প্রতিদিন সন্ধ্যায় যখন সে বাড়ি ফিরত, তখন বাচ্চাদের জন্য কিছু না কিছু অবশ্যই আনত। একটি চকলেট, একটি পেন বা নীলার জন্য ছোট একটি রাবার। কখনো তাদের হোমওয়ার্ক দেখত, কখনো তাদের পায়ের ধুলো পরিষ্কার করত। সে এখন আবার বাবা হতে শিখছিল। 15 দিন কেটে গেছে। এই 15 দিনে অনেক কিছু বদলে গেছে। চেতন এবং নীলা এখন রোজ স্কুল যেত। তাদের জামাকাপড় পরিষ্কার থাকত, টিফিনে যশোদা দিদির হাতে বানানো খাবার থাকত। আর সবচেয়ে বড় কথা, তাদের বাবা বিক্রম এখন প্রতিদিন সকালে মজুরির জন্য যেত। তার হাতে ছিল ফোসকা, শরীরে ছিল ক্লান্তি, কিন্তু এখন তার চোখে মদের লালিমা নয়, বাচ্চাদের জন্য কিছু করে দেখানোর উজ্জ্বলতা ছিল। প্রতিদিন সে সকালে সবার আগে ভগবানের সামনে মাথা নত করত এবং বলতো, হে ওপরওয়ালা, আজ শুধু আমার মেহনত চলুক, কোনো অজুহাত নয়। আর তারপর এলো সেই দিন, যেদিন আর্জন সান্যাল দোবারা সেই গলিতে পৌঁছালেন। আর্জনের সাথে একটি ব্যাগ ছিল। তাতে বাচ্চাদের জন্য বই, 2টি নতুন পোশাক এবং কিছু প্রয়োজনীয় জিনিস ছিল। কিন্তু যখন তিনি ঝুপড়ির কাছে পৌঁছালেন, তখন এমন কিছু দেখলেন যা দেখে তিনি নিজেও কিছুক্ষণ সেখানেই থমকে গেলেন। ঝুপড়ির বাইরে বিক্রম বসেছিল, মাটিতে মাখা হাত, কপালে ঘাম এবং পাশে রাখা একটি ছোট দুপুরের খাবার। চেতন পাশে বসে হোমওয়ার্ক করছিল এবং নীলা বিক্রমের কাঁধে লেপ্টে ছিল। আর্জন কিছু পল দাঁড়িয়ে রইলেন, তারপর ধীরে ধীরে আওয়াজ দিলেন, বিক্রমজি। বিক্রম সঙ্গে সঙ্গে ঘুরে তাকিয়ে একদম দাঁড়িয়ে গেল। লজ্জা পাচ্ছে, ইতস্তত করছে। বলল, সাহেব, আপনি এতদিন পরেও মনে রেখেছেন? আর্জন হাসলেন এবং বললেন, মনে রাখিনি, ছেড়েও দিইনি। আমি দেখতে চেয়েছিলাম আপনি আপনার প্রতিজ্ঞা রেখেছেন কিনা। বিক্রম চোখে জল নিয়ে উত্তর দিলেন, সাহেব, আমি আজ নিজেকে ঝুপড়ি থেকে মানুষ হওয়ার চেষ্টা করছি, আর এই সব শুধু আপনার জন্যই। যদি সেই দিন আপনি চেতনের কথা না শুনতেন, তাহলে হয়তো আমিও কোথাও নেশায় পড়ে থাকতাম আর আমার বাচ্চারা কোথাও ফুটপাথে। এতটা বলে সে আর্জনের পায়ে ঝুঁকতে লাগল।
কিন্তু আর্জুন সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে দিলেন। না বিক্রমজি, আপনি আপনার বাচ্চাদের জন্য যা করছেন তা পৃথিবীর সবচেয়ে বড় কাজ। আমি শুধু একটি মাধ্যম ছিলাম, আসল পরিবর্তন আপনিই করেছেন। আর্জুন চেতনের মাথায় হাত রাখলেন, নীলাকে কোলে নিলেন এবং বললেন, তোমাকে এখন ভয় পাওয়ার দরকার নেই। তোমার কাছে এখন একজন শক্তিশালী বাবা আছে, এবং যতদিন আমি বেঁচে আছি তোমাদের সাথেও আছি। সেদিন প্রথমবারের মতো বিক্রম খুলে হাসল, এবং সেই হাসিতে অনুশোচনা নয়, আত্মসম্মান ছিল। সময় গড়িয়ে গেল। গলির সেই ভাঙা ঝুপড়ি এখনও সেখানেই ছিল, কিন্তু তার ভেতরে থাকা মানুষগুলো এখন সম্পূর্ণ বদলে গিয়েছিল। বিক্রম এখন প্রতিদিন ভোর 5টায় উঠে কাজ শুরু করত। সে ক্লান্ত হতো, কিন্তু এখন অভিযোগ করত না, কারণ এখন সে ক্লান্তি সত্ত্বেও নিজের বাচ্চাদের স্বপ্নের ঝলক দেখতে পেত। নীলা স্কুলে দ্রুত এগিয়ে যাচ্ছিল, এবং চেতন এখন ইন্টার কলেজে পৌঁছে গিয়েছিল। শুধু পড়াশোনাই নয়, এখন তার চোখে একটি স্বপ্নও ছিল। আমি বড় হয়ে সেই সব বাচ্চাদের জন্য কাজ করব যারা তখনও কাউকে বলতে পারে না যে তাদের খিদে পেয়েছে। এই সময় কলেজে একটি ফেয়ারওয়েল পার্টি রাখা হলো। প্রতিটি শিক্ষার্থীকে মঞ্চে এসে তাদের জীবনের একটি গল্প শেয়ার করতে হতো। যখন চেতনের নাম ঘোষণা করা হলো, তখন পুরো হল শান্ত হয়ে গেল। সে মঞ্চে পৌঁছালো, হাতে মাইক নিল, কিছুক্ষণ চোখ বন্ধ রাখল এবং তারপর বলল, আমি কোনো বিশেষ কেউ নই। আমি সেই গলি থেকে এসেছি যেখানে প্রতি তৃতীয় বাড়িতে ক্ষুধা এবং অন্ধকার একসঙ্গে বসে থাকে। আমি সেই শিশু যে একদিন আলুর চপের দোকানে বসেছিল এবং একজন ধনী ব্যক্তিকে বলেছিল, সাহেব, এটি আপনার জন্য নয়। কারণ সেই দিন যদি সেই চপগুলি বিক্রি হয়ে যেত, তবে আমার বোন ক্ষুধার্ত ঘুমাত। পুরো হল জুড়ে যেমন নীরবতা নেমে এলো। আমার মায়ের মৃত্যু আমার বাবাকে ভেঙে দিয়েছিল, আর তার ভেঙে পড়া আমাদের প্রায় ধ্বংস করে দিয়েছিল। কিন্তু একজন অচেনা মানুষ, একজন দেবতা হয়ে আমাদের জীবনে এলেন, এবং তিনি শুধু আমাদের খাবারই দিলেন না, বাঁচার কারণও দিলেন। আজ আমি যে মঞ্চে দাঁড়িয়ে আছি তা শুধু আমার মেহনতের ফল নয়, সেই একজন মানুষের সংবেদনশীলতার ফল। যদি তিনি না থাকতেন, তবে হয়তো আমি পকেট মারতাম বা রাস্তায় পড়ে থাকতাম। আমি জানি যে এই পৃথিবী সবাইকে একরকম পায় না, কিন্তু যদি একজন মানুষ একটি ক্ষুধার্ত শিশুকে দেখে নেয়, তবে হয়তো একটি গল্প বদলে যেতে পারে। এতটা বলে চেতনের গলা থেমে গেল। ভেজা চোখে সে বলল, ধন্যবাদ সেই দেবদূতকে এবং আমার যশোদা দিদিকে, যারা আমাকে কখনো পড়তে দেননি। পুরো হল হাততালিতে গমগম করে উঠল, এবং সেই ভিড়ের কোথাও পিছনে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তি, আর্জুন সান্যাল, নিজের চোখ থেকে জল মুছছিলেন। বন্ধুরা, দারিদ্র্য শুধু টাকার অভাব নয়, কখনো কখনো তা পরিস্থিতির, অসহায়তার এবং সমাজের চোখ বুজে থাকা উদাসীনতারও হয়। আর যদি এই পৃথিবীতে কোনো সত্যিকারের দেবতা থাকে, তবে সে সেই মানুষ হয় যে ক্ষুধার্তকে খাবার, আশ্রয়হীনকে আশ্রয় এবং ভাঙা হৃদয়কে আবার বাঁচার সাহস দেয়। এখন আপনাদের সকলের কাছে একটি প্রশ্ন, যদি আপনি আর্জুনের জায়গায় থাকতেন, তাহলে কি করতেন? আপনি কি কোনো অচেনা নিষ্পাপের কষ্ট অনুভব করতে পারতেন? আপনি কি এগিয়ে এসে কারোর জীবন বদলানোর সাহস দেখাতে পারতেন, নাকি আপনিও পৃথিবীর মতো সব দেখেও অন্ধ করে দিতেন? কমেন্ট করে অবশ্যই আপনার উত্তর জানান। হয়তো আপনার উত্তর অন্য কারোর ভেতরের ঘুমিয়ে থাকা মানবতাকে জাগিয়ে তুলবে। আর হ্যাঁ, যদি এই গল্পটি আপনার হৃদয়ে পৌঁছে থাকে, তবে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের বার নতুন গল্পের সাথে।